ভান্ডারী, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। বিদ্যায় বাধা নাকি বিবাহে সমস্যা, কর্মে বাধা নাকি সন্তান সমস্যা, সকল সমস্যার সমাধানী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। যার কাছে এলে অনেক সুফল মেলায়, যার বাণী পেলে আলোর দিশা দেখায়, সকল সমস্যার সমাধানে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জীবন আমাদের অনেক কিছু দেখায়, কখনো দারুণ সময়, সবকিছুই খুব সুন্দর, খুব সাকসেস, এবং তার সাথে সাথে সংসার এবং কর্মজগৎ সবই দারুণ চলছে, সবাই ভীষণ ভালোবাসছে, ভীষণ আগলে রাখছে, সকলের সঙ্গে সুসম্পর্ক থাকছে। বাট তারপরে জীবন হয়তো এমন একটা সময় দেখায় যেখানে যেমন ঠিক চাইছি তেমনটা হচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে এতটা আমার অ্যাচিভ আমি করতে পারি, এটা আমি ডিজার্ভ করি, কিন্তু করতে পারছি না। ঠিক একইভাবে সংসারেও নানান রকম সমস্যা, হাজব্যান্ড, ফ্যামিলির আরও মেম্বারদের সাথে কোথাও একটু মনোমালিন্য অথবা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, কিংবা আমি বোঝাতে চাইছি অথচ উল্টো দিকের মানুষটা বুঝতে পারছে না। সবটাই আমার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, যেমনটা ঠিক আমি চাইছি না কিন্তু হয়ে যাচ্ছে। এটাকেই বোধহয় বলে অসময়। অ্যাকচুয়ালি সুসময় এবং অসময় এই দুটোই তো আমাদের জীবনে বর্তমান, তাই না? দিন যেমন আমরা দেখি, রাত্রিটাও তো দেখতে হবে, কিন্তু এই দিনের পরে যখন রাত্রিটা আসে তখন সেটাকে মানিয়ে নেওয়ার মতন সেই ক্ষমতা, মানসিক সেই ধৈর্য, সেটাও বোধহয় থাকা খুব দরকার। কিন্তু এই অসময় থেকে সুসময়টাকেও তো আমাদের আবার কামব্যাক করে আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে, যে জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে হবে, এবং সেই লক্ষ্যে পৌঁছতে হবে বিজ্ঞানসম্মতভাবে। তাহলে কেমন করে অসময় থেকে সুসময়ে আসবো? তার জন্য তো রয়েছেন বিশেষ একজন মানুষ। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা দিয়েই দিই। নমস্কার, আমি সুদীপ্তা। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে এবং নিয়ে এসেছি আপনাদের পরিচিত, ভীষণই কাছের এবং ভীষণই প্রিয় একজন মানুষ, অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে একদম। যেটা বলছিলাম যে এই সুসময় এবং অসময় এগুলো তো আমাদের জীবনে সবসময় বর্তমান, নানান সময়ের পরীক্ষায় দিতে হয় আমাদের, আর কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং উত্তরণটা যেমন আছে তার সাথে সাথে কিন্তু জীবনে সমস্যাও প্রচুর আছে, মানে সব কিছু মিলিয়েই তো জীবন। তাই সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যদিও বেশ আমার মনে হয় যে তুমি যে কাজটা করো, মানে সেটা বেশ কঠিন একটা ব্যাপার, মানুষের ভবিষ্যৎ এবং সে ভবিষ্যৎ কেমন হবে। একদম। তোমাকে আজকে যখন পেয়েছি, তোমার কাছে প্রচুর প্রশ্ন আছে, যদিও একাধিক মানুষ আছে বলা যায় যারা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে এবং যারা করেন না। তো এটা তো কমপ্লিটলি একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। একদমই তাই, এটা পুরোপুরি বিজ্ঞানসম্মতই বলা যায়, কারণ এখানে আমরা সবই কিন্তু ক্যালকুলেশনের উপর নির্ভর। আমাদের যে টোটাল যে হরস্কোপটা আছে, আমরা সেখানে 360 ডিগ্রি আমরা দেখছি, অর্থাৎ 360 ডিগ্রি, যেখানে এক একটি হাউসে 30 ডিগ্রি করে, সেই 30 ডিগ্রি সেখানে 3টি নক্ষত্র থাকে, এক একটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 করে। তাহলে এটা কিন্তু পুরোটা একটা ক্যালকুলেশনের পার্ট, তাহলে সেই দিক থেকে তো একটা বিজ্ঞান আসছেই। অবশ্যই। এবং জ্যোতিষশাস্ত্রটা না এত, আমি একটু আগেই আমি আর অঞ্জনদা আলোচনা করছিলাম যে এত নিখুঁতভাবে মিলে যায়, নিখুঁতভাবে মিলে যায়। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে দেখো, আমাদের প্রথমত যে বলবো যে জ্যোতিষশাস্ত্র এই কথাটি কোথা থেকে এসছে, এই কথাটা জানা দরকার যে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ কথাটি কিন্তু জ্যোতি থেকে এসছে, জ্যোতি বা লাইট। আচ্ছা। অর্থাৎ
যে শাস্ত্রে অ্যাকচুয়াল আলোর একটি পথ দেখায় সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র। অ্যাকচুয়াল গ্রহ নক্ষত্রের জ্যোতির উপর নির্ভর করেই এই শাস্ত্রের কিন্তু উৎপত্তি। এই শাস্ত্রই একটা সুন্দর দিশা দেখাতে পারে। এক্স্যাক্টলি। তো সেই দিশাটাই আমাদের জীবনে অ্যাকচুয়ালি খুব দরকার। সেটাই। এবং তার সাথে সাথে আমার আরও একটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে যে জীবনে এমন একটা গাইডেন্স খুব প্রয়োজন হয় লাইফে। আমি কিছু ভুল করছি না তো, বা যেটা করতে যাচ্ছি সেটা আমি ঠিক করছি তো। অবশ্যই। সেটা চাকরির ব্যাপারেই হোক, সেটা কর্মজগতেই হোক, অথবা সেটা পার্সোনাল লাইফে হোক, সব কিছুর ক্ষেত্রেই আমার মনে হয় যে একটা গাইডলাইন ফলো করাটা খুব একদমই খুব এটাই ইম্পর্টেন্ট। কারণ অ্যাকচুয়াল এই শাস্ত্রই বলে দিতে পারে যে তুমি কোন ট্র্যাকে যাবে, অ্যাকচুয়াল তোমার কোন দিকটা শুভ, এটা আগে ভালোভাবে জানতে হবে। তো সেক্ষেত্রেই আজকে যেহেতু অঞ্জনদাকে পেয়ে গেছে, তো প্রচুর তো আলোচনা হবে, প্রচুর কথা হবে। তাই আজকে একটুখানি আমরা বিয়ে নিয়ে আলোচনা করি, কারণ বিয়েটা তো একটা বেশ বড় লাইফের একটা মস্ত বড় ডিসিশন, এবং বিয়ে নিয়ে প্রচুর মানুষের প্রচুর রকম সমস্যা, প্রচুর সমস্যা। এখন আমার কাছে আমি দেখতে পাচ্ছি প্রায় 60 থেকে 70% এই নিয়ে সমস্যাটাই বেশি। হ্যাঁ, টোটাল ক্লায়েন্টের মধ্যে আমি যদি দেখি প্রায় 60 থেকে 70% আমার মনে হয়। হ্যাঁ, এবং আমার কেন জানি না মনে হয় যে খুব কম মানুষ আছে যাদের লাইফ খুব স্মুথ, যে দীর্ঘদিনের পার্টনার, তাকে বিয়ে করলাম এবং আমি খুব খুশি, খুব কম মানুষ এখন দেখা যাচ্ছে। একদমই তাই, ঠিকই তাই। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বিয়ে হচ্ছে না। দেখো, এটা যদি প্রথমত বলতে হয়, আগে বিবাহ কারক গ্রহ হচ্ছে শুক্রকে আমাদের দেখতে হয়। আচ্ছা, শুক্র গ্রহ যদি নিচস্থ থাকে, শুক্র গ্রহ যদি বক্রী থাকে, তখন কিন্তু বিবাহতে প্রচণ্ড রকম একটা বাধা সৃষ্টি হয়। এরপর দেখতে হয় অ্যাকচুয়াল সপ্তম ভাব, যদি সপ্তম ভাবের অধিপতি যে গ্রহ, সেই গ্রহটি যদি নিচস্থ হয়, সেই গ্রহটি যদি কোনো রাহু বা শনি বা কোনো ম্যালেফিক গ্রহ দ্বারা সেটা পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বিবাহেতে বাধা আসে। আচ্ছা, মঙ্গলেরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মঙ্গলের তো একটা ইম্পর্টেন্ট পার্ট আছেই। অ্যাকচুয়াল মঙ্গলের দিকটা আমরা যেটা দেখি যে মাঙ্গলিক একটা ব্যাপার থাকছে, যে মাঙ্গলিক দোষ। তবে মাঙ্গলিক দোষটা নিয়ে এখন বর্তমানে মানে নানা রকম বিভিন্ন রকম মত এটা পোষণ করে, কিন্তু এবং খুব ভয় পেয়ে যায় যে মাঙ্গলিক দোষ থাকলেই কি মানে জীবনে মনে ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, অনেক বলে মারা যাবে। এই যে ব্যাপারগুলো, এইগুলো অ্যাকচুয়াল ঠিক নয়, এগুলো হচ্ছে এক প্রকার মিসগাইড করে। কিন্তু মাঙ্গলিক দোষ সেটা দেখতে হয় অ্যাকচুয়াল মঙ্গলের এনার্জি, অর্থাৎ মঙ্গল কোথায় আছে। যদি ফার্স্ট হাউসে থাকে, 4th হাউসে থাকে, 8th হাউসে থাকে, 12th হাউসে থাকে, সেক্ষেত্রে আমাদের মাঙ্গলিক দোষ ধরা হয়। এরপর এক এক রকম হয়। মঙ্গল যদি লগ্নে থাকে, অর্থাৎ মঙ্গল কি খুব হাই এনার্জেটিক একটি গ্রহ, সে যখন লগ্নে থাকছে, তখন অ্যাকচুয়াল কি সবসময় তার একটা রাগ জেদ, মানে সবসময় স্বাধীন চেতা মনোভাব, এটা কিন্তু মঙ্গল দেয়। এবং সেক্ষেত্রে যদি তার পার্টনারের হয়তো দেখা গেল মাঙ্গলিক নেই, সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে একজন সবসময় একজনের উপর সবসময় প্রভাব খাটানোর চেষ্টা করবে, ডমিনেট করার চেষ্টা করছে। এই যে ডমিনেট করছে, তখন কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ একটা টাইমে এসে এন্ড অফ দ্য ডে তার মনে হবে এটা আর নিতে পারছি না, এটা একটা ব্যাপার। এবার এটা হচ্ছে লগ্নের মঙ্গলের প্রভাব। এরপর আমি যদি 4th হাউসে মঙ্গল থাকে, 4th হচ্ছে কি আমাদের গৃহ, সুখ শান্তি, আমাদের মাতৃস্থান বলা হয়। সে ঘরে যদি মঙ্গল থাকে বা মঙ্গল সেখানে ধরুন দেখা গেলো খুব পীড়িত হয়ে আছে, সেক্ষেত্রে গৃহকেন্দ্রিক সমস্যা। দেখবেন বাড়িতে বিবাহ হচ্ছে, বাড়ির ফ্যামিলিদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা। এক্স্যাক্টলি, অ্যাডজাস্টমেন্টটা খুব বড় একটা ব্যাপার, কি প্রবলেম। অনেকে দেখবেন বিবাহ হচ্ছে, তারপরে দেখা গেল যে হয়তো তার মাতৃ বা শ্বশুর শাশুড়ি, বিশেষত এটা মাতৃস্থান ধরা হয়, তাহলে শাশুড়ি মাতার সাথে দেখা গেল যে তার একটা বনিবনা হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আসে 4th হাউস থেকে। এছাড়া আমরা যে 8th হাউস যদি দেখি, 8th হচ্ছে আমাদের যে কোনো রকম নেগেটিভ ঘটনা কিন্তু 8th হাউস থেকে হয়। মঙ্গল শনির ঘরে বসে আছে, শনি মঙ্গল যোগ হলো, 20 যোগ হলো, তার উপর 8th হাউস, তাহলে কি সেই জায়গাটা একটা বিচ্ছেদের জায়গা। আমরা 6ষ্ঠ স্থান 6th হাউস থেকে আমরা অ্যাকচুয়াল স্থায়ী বিচ্ছেদ দেখি না, অ্যাকচুয়াল সেটা হয়তো হতে পারে ক্ষণিকের জন্য
বিচ্ছেদ হতে পারে, কিন্তু স্থায়ী বিচ্ছেদ দেখি আমরা 8th হাউস থেকে। যদি 8th হাউসে মঙ্গল থাকে, তার উপর যদি সপ্তমপতি দেখা গেল নিচস্থ আছে, দেখা গেল যদি শনি বা রাহু দ্বারা পীড়িত হয়েছে, তাহলে কিন্তু তখন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটা থাকে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা দেখি যে বহুদিনের হয়তো একটা প্রেমের সম্পর্ক, কিন্তু তারপরে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরেও আমরা দেখছি উইদিন আ ইয়ার হয়তো ডাইভোর্স হয়ে যাচ্ছে। এরকম প্রচুর সম্পর্ক এখন দেখছি ভেঙে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, লাভ রিলেশনটা হচ্ছে 5th হাউস থেকে। দেখা গেল পঞ্চমপতি শুক্র চন্দ্রের সাথে বসে আছে, তাহলে শুক্র চন্দ্র যোগ, এটা খুব ভালো একটি পয়েন্ট। তো সেক্ষেত্রে তার একটা ভাবুকতা, একটা রোমান্স, এই ব্যাপারগুলো আসছে। তারপরে দেখা গেল যখন এরপর আমি ধরে নিলাম তাদের বিবাহ হলো, হয়তো দেখা গেছে যে হয়তো তার 5th-এর সাথে 7th-এর কানেকশান আছে। 5th, 7th, 11th এই কানেকশানগুলো পরে আসবো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু তার বিবাহ হতে পারে। এরপর বিবাহটা যখন হয়ে গেল তখন কিন্তু আর 5th-এর আন্ডারে রইল না, তখন কিন্তু আমরা 7th-এ চলে গেলাম। এতদিন রিলেশনশিপে ছিলাম, সেটা 5th-এর মধ্যে চললো, কিন্তু যখনই বিবাহ হয়ে গেল তখন কিন্তু আমরা কনভার্ট হয়ে 7th চলে গেলাম। তাহলে 7th হাউস থেকে আমরা তখন এরপর দেখবো। এরপর দেখা গেলো যে 7th হাউসে রাহু বসে আছে, তখন কি হবে? তখন তো একটা ভীষণ ডিস্টার্ব শুরু হয়ে গেল। তাহলে 7th হাউসে রাহু, তখন রাহুর প্রভাব শুরু হয়ে গেল। এরপর দেখতে হবে সেই প্রেমজ সম্পর্কে তার বিবাহটা কি শুভ, এটা একটা বিচার করা দরকার আছে। এটাই অ্যাকচুয়াল গাইড। তোমাকে এই প্রপার গাইডেন্সটা আমার মনে হয় এই জন্য বিয়ের আগে ভীষণ রকম বিচার করে আর কি। বিয়ের একটা মানে অনেক বড় এই পার্টটা অ্যাকচুয়ালি, এটা অনেক কিছু বিচার করতে হয়। এখন অনেকে দেখবেন যে একটা অষ্টকূট মিলন, যেটা আমরা বলি যে ম্যারেজ ম্যাচ মেকিং, এটা অনেকে করে নেয়। অনেকে এখন অনেক কিছু অ্যাপস বেরিয়ে গেছে, অ্যাপসে দেখে নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে তো বিবাহ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোটা হয় না। শুধুমাত্র অষ্টকূট বিচার এটা হচ্ছে, হ্যাঁ জটক বিচার একটা পার্ট একটা, কিন্তু আরও অনেকগুলো পার্ট আমাদের দেখে নিতে হয়। আমাদের রাশি দেখতে হয়। রাশি ধর দেখা গেল যে মেষ রাশি, মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, তাহলে সেই অগ্নি রাশির সাথে আমি যদি একটা জলরাশির বিবাহ দিই, সেক্ষেত্রে তাদের সমস্যা আসবেই। যে কারণে আমাদের যে 8টা কূট আছে, এখানে 8টা কূটেও কিন্তু এইভাবে ভাঙা আছে যে আমাদের বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, গ্রহমৈত্রীকূট, গণকূট, রাশিকূট, নারীকূট, এই যে কূটগুলো আলাদা আলাদা করে করা আছে, এইগুলো কিন্তু প্রতিটা কূটের এক একটা আমাদের কিন্তু বিশ্লেষণ দরকার, এবং সেটা ঠিকঠাক পারমিট করছে কিনা সেটা দেখতে হয়। তো এই যে বিয়ে, এবং আমি এরকমও দেখেছি যে সুন্দর সম্পর্ক বিয়ের পরে কয়েক বছর থাকলো, তারপরে কেউ একজন এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে চলে যাচ্ছে। একদমই তাই। এতটা বেশি বেড়ে যাচ্ছে, এটার কারণ এক্সট্রা ম্যারিটাল লাইফে এই যে বেড়ে যাওয়ার কারণ, এটা অ্যাকচুয়াল আমরা কখন যাচ্ছি এটা জানতে হবে। অর্থাৎ শুক্র গ্রহ, এখানে কিন্তু শুক্র গ্রহের একটা ভীষণ ভূমিকা আছে। আচ্ছা, শুক্র ভোগ, সুখ, শান্তি, এটা হচ্ছে শুক্র দেয়। শুক্র যদি রাহু যুক্ত হয়, শুক্র যদি মঙ্গল যুক্ত হয়, তখন কি হয়? তার সেই শুক্র গ্রহটি কিন্তু তার যে ভালো দিকটা সেটা নষ্ট হয়ে যায়। রাহু কি? রাহুকে আমরা বলি অনৈতিক একটি পাপক গ্রহ। সে তো অ্যাকচুয়াল মানে ধার্মিকতার মধ্যে দিয়ে যাবে না, সে সবসময় ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই যে সমস্যাগুলো তৈরি হয়, এর মধ্যে কি দশা অন্তর্দশাগুলো খুব ম্যাটার করে? অবশ্যই দশা অন্তর্দশা তো ম্যাটার করেই, অবশ্যই ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হয় অ্যাকচুয়ালি, এই যে বলি কখন হবে আমার এটা, আমাদের বিবাহ হলো বা ডিভোর্স হচ্ছে, কখন এগুলো হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই কিন্তু গ্রহ নক্ষত্রের উপর ডিপেন্ড করে হয়, এবং দশা অন্তর্দশা। অ্যাকচুয়াল আমাদের লাইফে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা এবং সূক্ষ্ম দশা, এতগুলো দশা দেখি। মূলত আমরা দশা এবং অন্তর্দশাটা প্রথমত দেখি। যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখতে হয়, আমরা ডে টু ডে কোনো ক্যালকুলেশন করতে যাই, তখন আমরা একদম সূক্ষ্ম দশার মধ্যে যেতে হয়। এরপর আমাদের যে দশা অন্তর্দশা, যে সবসময় যে ভালো যাবে এটা তো নয়। অর্থাৎ 9টা গ্রহই কোনো জাতক বা জাতিকার ভালো থাকে না। তোমার 16 বছর বৃহস্পতির টাইমটা তুমি খুব ভালোভাবে কাটিয়ে দিলে, তারপরে আসবে শনির দশা।
তাহলে এরপর দেখতে হবে সেই শনি কোথায় আছে, সেই শনি কোথায় বসে শোনাই আছে। দেখা গেল হয়তো আমি এরকম দেখেছি, এই যে ডিভোর্সের কথা বলছো, এখন আমি কয়েকটা দেখলাম 12 বছর 14 বছর 18 বছর, এই আমি তো দেখেছি 20 বছর পর তারপরেও ডিভোর্স হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল 12 বছর পর ডিভোর্স হচ্ছে, এটা তাহলে 12 বছর কি তারা ভালো ছিল না? ডেফিনেটলি ভালো ছিল, না হলে 12 বছর কাটাতে পারতো না। তাহলে 12 বছর পর ডিভোর্স, অর্থাৎ 12 বছর বৃহস্পতি দশা চলছিল, ভালো দশা। এরপর দেখা গেল হয়তো মেষ লগ্ন, তার লগ্নে হয়তো দেখা গেলো সপ্তমে শনি বসে আছে, সে শনি উচ্চস্থ, বা সেখানে হয়তো মঙ্গলও বসে আছে, অর্থাৎ সপ্তম অষ্টমপতি চলে এলো। তাহলে সেক্ষেত্রে শনি মঙ্গল বীজযোগ সৃষ্টি হলো, সেই শনিরই দশা শুরু হয়ে গেল, তখন কিন্তু এরপর ঝামেলাটা শুরু হয়ে গেল। তখন এইটাই যদি আগে থেকে জানা যায় তাহলে সেটার একটা রেমেডি, অবশ্যই রেমেডি আছে। অ্যাকচুয়াল আমরা কোনো অ্যাস্ট্রোলজার কারোর ভাগ্য পরিবর্তন করতে পারি না, পরিবর্তন করে, এটা কিন্তু যারা বলবে সেটা ভুল। আপনার ভাগ্যে কি আছে সেইটা আমি বলে দিতে পারবো, কখন কি হতে পারে, অ্যাকচুয়ালি এটা আমাদের জানা দরকার। কারণ আমরা যদি এটা না জানি সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভুল পথে চালিত হব। আমি কিছুদিন আগে আমার একটা কাছে একটি ক্লায়েন্ট এসেছিল, দেখলাম তার বিবাহ যোগ নেই, সে বিবাহ করে ফেলেছে অলরেডি। তারপরে এবং আমি বললাম যে এখন তো অত্যন্ত খারাপ সময় চলছে, এই সময়ে বিবাহ যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু ডিভোর্স কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তখন আমাকে বললেন হ্যাঁ সত্যি আমি এই বর্তমানে এই পরিস্থিতির মধ্যে দিয়েই চলছি, তার তখন চলছে রাহুর সাথে রাহুর দশা, কিন্তু রাহুর দশাতেই বিবাহ হয়ে যায়। আমি দেখেছি, আমার এখনো পর্যন্ত প্র্যাকটিস লাইফে দেখেছি যে রাহুর দশাতে বিবাহ হয়ে যায়, কিন্তু যদি রাহু কোন কানেকশানে আছে, অ্যাকচুয়াল সে স্বনক্ষত্রে আছে কিনা, বা দেখতে হবে সে সপ্তম হাউসে আছে কিনা, ফোর্থ হাউসে আছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হয়। এক্স্যাক্টলি, এগুলো ডিপেন্ড করে। মানে আমি দেখেছি যে প্রচুর মানুষ যারা রাহুর দশায় চরম উন্নতি করেছে, অনেক মানুষ দেখেছি তাদের ক্ষতিও হয়েছে। হ্যাঁ, রাহুর দশাটা কি আমি দেখেছি যে প্রথমে রাহুর সাথে যখন রাহু চলে, রাহুর মহাদশা, রাহুরই অন্তর্দশা, এই টার্মটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব দেয়, যে এই টাইমটা পিরিয়ডটা একটু পেরিয়ে গেলেই হবে। এই যে জাতিকাটা যে যার আজকে ডিভোর্স হয়তো হতে চলছে, তার যদি আর কয়েকটা মাস হয়তো পেরিয়ে যেত, অর্থাৎ তার যদি 1-1.5 বছর যদি একটু এগিয়ে বিবাহটা করতো, তাহলে কিন্তু তার এই ডিভোর্সটা কিন্তু আটকানো সম্ভব হতো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি কেতুর দশাও কারোর ধরো চলছে বা শুরু হয়েছে, বা কেতুর সাথে কেতুর অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কি বিয়ে করতে পারে কেউ? হ্যাঁ, কেতুর দশায় বিবাহ করবে, দেখতে হবে কেতু কোথায় বসে আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি ভীষণ ম্যাটার করে। এবার তো বিয়ে তো না হয় হলো, বিয়ের পর নানান রকম অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়েই থাকে। সেটা হচ্ছে যে শ্বশুরবাড়ি হয়তো মনের মতন নয়, অ্যাকচুয়ালি সব কিছু যে মনের মতন হবে আমাদের জীবনে তা তো নয়, কিন্তু এন্ড অফ দ্য ডে অ্যাডজাস্টমেন্ট করেও চললেও দেখা যাচ্ছে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এন্ড অফ দ্য ডে আলাদা হয়েও দেখা যাচ্ছে যে সে হয়তো সুখী নয়। এই সমস্যাগুলো আসছে, এবং তারপরে দেখা যাচ্ছে সন্তান নিয়ে সমস্যা, সেটা তো হয়। ওই জন্য আমরা বিবাহের সময় আগে নাড়িকুটটা দেখে নিই। আচ্ছা, নাড়িকুট যদি সমস্যা থাকে, অর্থাৎ এক নাড়িগত যদি হয়, এক নক্ষত্র যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সন্তান আসতে প্রচণ্ড সমস্যা হয়। আচ্ছা, মানে যদি কোনোভাবে ধরুন লগ্ন এক হচ্ছে, মানে আমার যে লগ্ন, আমার হাজব্যান্ডেরও তাই লগ্ন, মানে অনেক সময় দেখা যায় যে এটা হয়। লগ্ন একটা তবু ঠিক আছে, কিন্তু যদি নক্ষত্র এক হয়, নাড়িকুটটা তখন কিন্তু সেই মার্কসটা পয়েন্টটা কিন্তু আসে না। রাশি মিল হোক ঠিক আছে, অর্থাৎ এক রাশি হলে সেটাও ভালো। লগ্নটা অর্থাৎ লগ্ন কি আমাদের মন মানসিকতা, একই মন মানসিকতা সম্পন্ন হবে। এবং গণের উপরও বোধহয় অনেকটা নির্ভর, গণটা অবশ্যই দেখতে হয়। অ্যাকচুয়াল গণের ওপর গণ যদি সমস্যা থাকে, তখন কি হয়, একজন আরেকজনকে প্রচণ্ডভাবে ডমিনেট করে। যদি হয়তো দেবাড়ি গণের সাথে দেবগণ হয় বা নরগণ হয়, তখন নিজেদের মধ্যে প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যেমন এখানে বর্ষকূট বলে একটা অপশন আছে, সেই বর্ষকূটটা দেখতে হয়। বর্ষকূটে অ্যাকচুয়াল একে অপরের কথা শুনে চলা, মেনে চলা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু বর্ষকূটে যদি কোনো পয়েন্ট সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমাদের যোনিকূট দেখতে হয়। যোনিকূট অ্যাকচুয়ালি আমাদের যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলো সবটাই ভীষণ রকম ম্যাটার। যেমন সর্পযোনি,
নকুল যোনি, সে একটা কথাই আছে না, সাপে নেউলে কখনোই হয় না, কখনো এক হয় না। তাহলে যদি ধরো সর্পযোনি আর হচ্ছে তার সাথে হচ্ছে নকুল, সেক্ষেত্রে তো খুব সমস্যা হবে। আর এই যে বিয়ের মানে বিয়ে হচ্ছে না এবং বিয়ে হলো তারপরে এতগুলি সমস্যা এবং এই যে ডাইভোর্স হয়ে যাচ্ছে বা সেপারেশনে দীর্ঘদিন আছে, তো সেক্ষেত্রে আমি এরকম ব্যক্তিত্ব দেখেছি, মানে প্রচুর মানুষ এরকম দেখেছি যে একজন মানুষ চায় আমি বেরিয়ে যাব সম্পর্ক থেকে, আর একজন সেপারেশনে আছে কিন্তু ফিরে যেতে চায়। তো এগুলোও তো একটা ভীষণ রকম, এটাও একটা বিষয়। এটা কখন হয়, দেখা গেল যে হয়তো কোনো জাতক জাতিকার প্রথম হচ্ছে যে সপ্তম হাউসটা আমরা তো দেখি, অর্থাৎ সপ্তম হাউসে হয়তো পাত্রের শুভ অবস্থায় আছে, পাত্রী অশুভ আছে। আমি এরকম অনেক দেখেছি, মানে অ্যাকচুয়াল বেড সেপারেশনে আছে কিন্তু অ্যাকচুয়াল ডিভোর্স হচ্ছে না। কেন? এক্স্যাক্টলি, মানে এটাই আমার, এটা কেন হয়? অ্যাকচুয়াল এটা হচ্ছে বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, কখনো যদি শুভ, একজনের হয়তো দেখা গেল খুব ডিস্টার্ব আছে, আর একজনের দেখা গেল যে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি সে উচ্চস্থ থেকে সপ্তম হাউসকে কানেক্ট করেছে, তাহলে কি হচ্ছে, তাহলে একজনের খারাপ আর একজনের খুব ভালো, তাহলে কি তখন কিন্তু ডিভোর্স হতে দেবে না, বৃহস্পতি তাকে বাঁচিয়ে যাচ্ছে, বৃহস্পতির কাজই তো তাই, বাঁচিয়ে দিচ্ছে। আর একটা দিক তার যেহেতু ডিস্টার্ব, সে অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশনটাও পাচ্ছে না, মানসিক শান্তি পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো, আমরা দেখা যাচ্ছে এটা যে সবটা জেনে শুনেও বিয়ে হচ্ছে, বছর দুয়েক সেখানে থাকার পর কিন্তু সে ব্যাক করে চলে আসছে, সেটাও হয়, এবং এসে তারপর দেখা যাচ্ছে যে সেপারেশনে আছে অথবা ডাইভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু সবটাই ঠিক ছিল। অ্যাকচুয়াল কি হয়তো যোগ আছে সেপারেশন হওয়ার, প্রথমটা হয়তো কর্মসূত্রে দূরত্ব থেকে সেপারেশন হচ্ছে, যখনই সামনে চলে এলো নিজেদের বন্ডিংয়ের সমস্যা চলে গেল, অ্যাকচুয়াল সেপারেশন কিন্তু করাবে যাবে। আচ্ছা, মানে যেটা আছে সেটা হবেই, যেটা আছে সেটা হবে, সেটা আমরা ওই জন্যই বলি আমাদের ভাগ্যটা কিন্তু ফিক্সড। এরপর আরও একটা খুব বড় ব্যাপার সেটা হচ্ছে, আমি খুব বিশ্বাস করি এবং আমি জানি আজকের যুগে সবাই ভীষণ রকম কনসার্ন এই ব্যাপারটাতে, সেটা হচ্ছে বাস্তু। একদমই তাই, মানে বিয়ের পরে যে ঘরে আমি ঢুকলাম, যে ঘরটা আমার ঘর, আমি জানলাম এই রুমটা আমার, একদম যেখানে আমায় থাকতে হবে এবং আমার ভেবে নিতে হবে, কারণ একটা মেয়ে তো প্রথমে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে সবটাই ভারী নতুন, পরিবার নতুন, অ্যাডজাস্টমেন্ট করা, এবং তারপরে সেই ঘরটাকে নিজের ঘর ভাবা। তো সেই ক্ষেত্রে সেখানে যদি বাস্তু কোনোভাবে সমস্যাজনক হয়, তাহলে আমার মনে হয় কিন্তু অনেক রকমের সমস্যা আসতে, ডেফিনেটলি, তাই তো? একদমই তাই। মানে সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে? প্রথমত দেখো, আগে বাস্তুর আমরা দেখি যে আমাদের 4টে দিক এবং 4টে কোণ আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু। এখানে অ্যাকচুয়াল বাস্তু আমাদের এখানে যে তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব। এরপর আমাদের এক একটা দিকের এক একটা মালিক আছে। পূর্ব দিকের মালিককে যেমন রবি, ঈশান কোণের মালিক হচ্ছে জুপিটার, বৃহস্পতি, ওই জন্য ওখানে মন্দির সবসময় ঠাকুর দেবতার স্থান। ঠিক তার অপোজিট আমি যখন দেখব অগ্নিকোণ, ওটা ফায়ারি এলিমেন্টের জায়গা, ওটা হচ্ছে আমাদের শুক্রের দিক। আচ্ছা, এরপর নৈরতকোণ হচ্ছে আমাদের, ওটা হচ্ছে রাহুর দিক, এবং আমরা সাউথ ওয়েস্ট যে কর্নার, সাউথ হচ্ছে মঙ্গলের দিক। এরপর দেখা যাচ্ছে বিবাহ হওয়ার পর সে ভুল রুমে প্রবেশ করছে, কোন দিকটাই সে থাকছে তার উপর ডিপেন্ড করছে তার দাম্পত্য সুখ শান্তি। দেখা গেল দম্পতি অগ্নিকোণে চলে গেল, তাহলে অগ্নিকোণ ফায়ারি এলিমেন্টের জায়গা, তাহলে কিন্তু তাদের মধ্যে সব সময় একটা নিজেদের মধ্যে একটা ফায়ারি ভাব চলে আসবে, এবং এটা থেকে একটা সময় কিন্তু বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। মানে বাস্তু এতটাই স্ট্রং হতে পারে, ইম্পর্টেন্ট একটা রোল আর কি। তো সেক্ষেত্রে মানে এই ধরো তার আর কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে তোমরা কোনো রেমেডি তো ডেফিনেটলি বলে দাও। না, অ্যাকচুয়াল বাস্তুর কোনো রেমেডি হয় না। ও আচ্ছা। এখানে কিন্তু অনেকে এখন বর্তমানে বলে থাকে বিভিন্ন রকম ক্রিস্টাল, বিভিন্ন রকম হোম যজ্ঞ পাঠ, এগুলো অ্যাকচুয়াল বলে, কিন্তু তত্ত্ব এলিমেন্টস এটাকে তো আমাকে প্রাধান্য দিতে হবে। ওই জায়গাটাই কখনো তার মধ্যে দেখতে হয়, যদি মঙ্গল তার কোন অবস্থানে আছে, মঙ্গল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যাটা বাড়বে।
কারণ যেহেতু ওটা একটা দিক মঙ্গলের পার্ট দিক, আবার একটা দিক শুক্রের পার্ট। শুক্র যদি দেখা গেল ন্যাটাল চার্টের হয়তো কোনো সমস্যা হয়ে আছে, নিচস্থ হয়ে আছে, সেক্ষেত্রে তার সমস্যাটা আরও বেশি হবে, জোরালো হয়ে উঠবে। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি মানে কি সাজেস্ট করবে, মানে কোন দিকে মানে ঘর হলে বা কোন দিকে কি রাখলে মানে সেই ঘরটায় একটা সুসম্পর্ক, সুস্বাস্থ্য সবটাই বজায় থাকবে? অ্যাকচুয়াল আমি সবসময় বলবো যে কোনো বিবাহিত কোনো দম্পতির ক্ষেত্রে নৈরথ কোণটা সব থেকে শুভ, অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার। এখানে সাউথ ওয়েস্ট কর্নারে কিন্তু ওখানে রাহুর কানেকশন থাকছে, একদিকে মঙ্গলের কানেকশন থাকছে, একদিকে শনির কানেকশন থাকছে। তো সেক্ষেত্রে তাহলে তুমি কি সাউথ ওয়েস্ট দিকটাকে বেশি প্রাধান্য দাও? একদমই তাই, সাউথ ওয়েস্ট দিকটা সব থেকে শুভ। অ্যাকচুয়াল ওই দিকটা হচ্ছে আমাদের একটা আলাদা এনার্জি আছে, অর্থাৎ ওখানে মঙ্গলের এনার্জি, রাহুর এনার্জি, এই যে এনার্জিটা আমরা স্টোরেজ করছি না, অ্যাকচুয়াল আমরা যখন ঘুমাতে যাচ্ছি, ঘুমিয়ে যখন উঠছি, এই যে স্টোরেজটা, এটা একটা আলাদা এনার্জি আসে এবং এখান থেকে কোনো রকম সমস্যা হয় না। এখান থেকে কোনো রকম ডিভোর্স বা কোনো রকম যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট, পজিটিভিটিটা, এনার্জিটা খুব এটা দরকার। সব দিক থেকেই কিন্তু এই এনার্জিটা খুবই দরকার এবং এটা সব থেকে আমি বেস্ট বলে মনে করি নৈরথ কোণ। ওকে, আজকে তো তোমার সাথে বেশ অনেকক্ষণ ধরে আলোচনা হলো এবং আজকে বেশ একটা কঠিন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিয়ের পরবর্তী বিভিন্ন রকম সমস্যা, এবং তার সাথে সাথে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে দম্পতিরা যখন, নবদম্পতি যারা যখন একটা ঘর তাদের জন্য বাছাই করে দেওয়া হয়, এই ঘরে থাকবে, এবং সেটার বাস্তুটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কারণ আমার মনে হয় যে সংসার যেমন সুখের হয় রমণীর গুণে, তেমনি তার সাথে সাথে কিন্তু সেই স্থান এবং তার সাথে সাথে চারিদিকের এনার্জিগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়। নমস্কার, আমি অভিনেত্রী পিয়ালি শাসমল। অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রীর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে অভিনেত্রী হয়ে ওঠার জার্নি, এই প্রত্যেকটা মুহূর্তে ওনাকে আমি সাথে পেয়েছি এবং জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময় উনি আমাকে গাইড করেছে। আমার জীবনে ছোট থেকে বড় যে কোনো সমস্যায় আমি অঞ্জনদার সাথে কথা বলেছি এবং ওনার সব থেকে ভালো গুণ হলো উনি খুব ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছে এবং নিজের মতো করে বিচার বিবেচনা করে আমার জন্য যেটা ভালো, যেটা সব থেকে বেস্ট, আমাকে ইজিলি যে কোনো সমস্যা থেকে বের করে এনেছে। আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে আমি এখন ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ অঞ্জনদা ফর মেকিং মাই লাইফ বিউটিফুল। অঞ্জনদা, আজকে ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং অনেক কিছু জানতে পারলাম আজকে। আর আমি জানি আপনাদেরও অনেক অনেক প্রশ্ন আরও রয়ে গেছে, যে প্রশ্নগুলো নিয়ে আজকে আর আলোচনা করার সময় নেই, কারণ সময় একদম শেষের দিকে। তাই আবারও দেখা হবে অবশ্যই, এবং আরও বিভিন্ন রকমের ডিসকাশন আমরা করব অবশ্যই। এবং অঞ্জনদার সাথে যেহেতু আজকে আপনাদের আলাপ হলো, আমি চাই অঞ্জনদার সাথে যেমন আমার এরকমভাবেই বারবার দেখা হবে, আপনারাও অবশ্যই অঞ্জনদার কাছে আসুন। এবং অঞ্জনদার তো কলকাতায় চেম্বার রয়েছে, কলকাতার চেম্বারগুলো হচ্ছে কালীঘাটের রাসবেরি এভিনিউ, আর রয়েছে বাগুইহাটির হেলা বটতলায়। এছাড়াও তুমি বোধহয় বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এবং হুগলির আরামবাগ, যেটা তোমার নিজস্ব জায়গা আর কি, সেখানেও তোমার চেম্বার রয়েছে, সেখানেও তোমাকে যোগাযোগ করলে পাওয়া যাবে। এছাড়া যদি মানে অনলাইনে অনেকে কথা বলতে চান, অনলাইন কনসালটেশন চান, কারণ কি হয় অনেক ক্ষেত্রে হয়তো অনেকটা দূরে আছেন, সেক্ষেত্রে আসা সম্ভব হচ্ছে না, কিন্তু ভীষণ রকম সমস্যায় আছে, তোমার সাথে দেখা করাটা খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে অনলাইন কনসালটেশনের জন্য আপনারা কিন্তু www.anjanshastri.com এখানে যান এবং আপনাদের মানে তোমার তো পুরো সেখানে সব কিছুই রয়েছে ডিটেল, এবং তারপরে তুমি আপনাদের সমস্যা জানিয়ে জাস্ট একটা ওই কাইন্ড অফ মেইল আর কি করে দিলেই কিন্তু অঞ্জনদা সেটার গেট ব্যাক করবে। আর তার সাথে সাথে বলি রয়েছে একটা হেল্প লাইন নাম্বারও, তাই তো, যেটাতে তোমার অ্যাসিস্ট্যান্ট সেই কল পিক আপ করবে এবং তার সাথে সাথে কিন্তু মানে আপনারা কবে যেতে চাইছেন, কি সময় আপনাদের সুবিধা হবে, এবং তুমি কি আগে ওই চার্ট নিয়ে তুমি সেটাকে দেখে তারপরে কি ডেট বলো, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, প্রথমত আগে
তার ডেট অফ বার্থ সব কিছু আমাকে পাঠিয়ে দিলে তারপরে সেটা দেখার পর তারপরে তুমি একটা ডেট দাও, তাই তো? তো সেক্ষেত্রে রয়েছে একটা হেল্পলাইন নাম্বারও, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আজকের আলোচনা এইটুকুই রইল, ভীষণ ভীষণ ভালো লাগলো। আবারও আমরা এরকমই একটা দুর্দান্ত আলোচনা নিয়ে এপিসোডে আসবো আগামী সপ্তাহে এই চ্যানেলে, অবশ্যই এই সময়। আর আরো দারুণ দারুণ সব আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো আগামী পর্বের জন্য। ডক্টর অঞ্জন শাস্ত্রী।